গল্পের পাঁচমিশালি পডকাস্টে স্বাগতম। সবাইকে নমস্কার, আমি দিব্য মিত্র আবার ফিরে এসেছি গল্পের পাঁচমিশালি পডকাস্ট নিয়ে। আজকে গল্পের পাঁচমিশালি পডকাস্টের তৃতীয় এপিসোড। আমাদের আজকের বিষয় হলো আজ থেকে 12 বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভয়, অজানা রহস্য আর কিছু অমীমাংসিত প্রশ্ন। এ গল্প এক তরুণীর আর এক অভিশপ্ত হোটেলের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে দাঁড়িয়ে আছে 14 তলা এক বিশাল ভবন, দ্য সিসিল হোটেল। আজ এই হোটেলের নাম উচ্চারিত হলে মানুষের মনে ভেসে আসে ভয়, রহস্য আর মৃত্যুর ছায়া। 20শে ডিসেম্বর 1924 এই দিনেই এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। লস অ্যাঞ্জেলসের বাড়তে থাকা পর্যটন শিল্পকে মাথায় রেখেই গড়ে তোলা হয় 700 রুমের এই বিলাসবহুল হোটেলটি। কিন্তু সুখের দিন বেশি দিন টেকে না। 1929 সালে শুরু হয় বিশ্বের এক ভয়ানক অর্থনৈতিক মন্দা, দ্য গ্রেট ডিপ্রেশন। বহু মানুষের চাকরি চলে যায়। আমেরিকা, ব্রিটেন, জার্মানি সব দেশে নেমে আসে চরম দারিদ্র্য। এই সময় সিসিল হোটেলটিও টিকে থাকতে ব্যর্থ হয়। হোটেলের অনুমতি সাময়িকভাবে বাতিল করা হয় এবং কার্যত এটি বন্ধ হয়ে পড়ে। গ্রেট ডিপ্রেশন চলে প্রায় 10 বছর। মন্দা কাটার পর 1939 সালে ফের খুলে যায় দ্য সিসিল হোটেল। তবে আগের মতন বিলাসবহুল হোটেল না হয়ে এটি হয়ে ওঠে একটি স্বল্প মূল্যের সস্তার হোটেল। এখানে আসতে থাকে নিম্নবিত্ত মানুষ, পথবাসী ও নানা রকমের অপরাধীরা। এবং এখান থেকেই শুরু হয় এই হোটেলের প্রকৃত অন্ধকার ইতিহাস। খোলার কিছুদিন পর থেকেই এই হোটেলে শুরু হয় একের পর এক রহস্যজনক মৃত্যু ও আত্মহত্যার ঘটনা। কেউ জানলা দিয়ে লাফ দেয়, কেউ ঘরে বসে গলা কেটে ফেলে, কেউ বা আবার ওষুধের অতিরিক্ত সেবনে মারা যায়। এত বেশি মৃত্যুর ঘটনা ঘটতে থাকে যে শহরের মানুষ হোটেলটার নাম দেয় দ্য সুইসাইড হোটেল। এরপর 1980-র দশকে এই হোটেলে থাকতে শুরু করেন এক কুখ্যাত সিরিয়াল কিলার, রিচার্ড রামিরেজ, যার নিকনেম ছিল দ্য নাইট স্টকার। লোকমুখে প্রচলিত তিনি মাত্র কয়েক সপ্তাহ এই হোটেলে ছিলেন, কিন্তু সেই সময় তিনি 14টি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। 1991 সালে আরও এক সিরিয়াল কিলার, জ্যাক উইন্টারওয়েগার, এই হোটেলে এসে উঠেছিলেন। অস্ট্রিয়া থেকে আসা এই সিরিয়াল কিলার হোটেলে থাকা অবস্থায় প্রায় 3 জন যৌনকর্মীকে খুন করেন। সিসিল হোটেল তখন কার্যত অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠে। হোটেলের কুখ্যাতি কমাতে 2011 সালে এই হোটেলের নাম বদলে রাখা হয় স্টে অন দ্য মেন। তবে ভেতরের স্টাফ, কাঠামো, তলা সবই একই থেকে যায়। নাম পাল্টালেও হোটেলের অন্ধকার অতীত পাল্টায় না। এই হলো সিসিল হোটেলের অন্ধকার ইতিহাস। 2013 সালের 26শে জানুয়ারি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী এলিসা ল্যাম একা একা ঘুরতে আসেন লস অ্যাঞ্জেলস শহরে। তার মা বাবা ছিলেন হংকং থেকে আসা অভিবাসী। এলিসা নিজে ছিলেন লেখালেখি প্রেমী একজন ব্লগার। প্রায় 2 বছর ধরে তিনি টাম্বলারে নিয়মিত লিখতেন। কিছুদিন আগে তার বাইপোলার ডিসঅর্ডার আর ডিপ্রেশন ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে তিনি ওষুধ খাওয়া শুরু করেন। ধীরে ধীরে রোগের তীব্রতা কমে আসে এবং তিনি ঠিক করেন নিজেকে সময় দেবেন এবং একলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর তিনি ক্যালিফোর্নিয়া ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। তিনি স্যান ডিয়েগো জুতে যান, সেখানে অনেক ছবি তোলেন, যেসব ছবি তিনি তার টাম্বলার ব্লগ বা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও পোস্ট করে থাকেন। লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর 2 দিন পর 28শে ডিসেম্বর এলিসা চেক ইন করেন দ্য সিসিল হোটেলে। হোটেলের 5ম তলায় তাকে একটি শেয়ার্ড রুম দেওয়া হয় আরও কয়েকজন মেয়ের সঙ্গে। কিন্তু সমস্যা শুরু হলো খুব দ্রুত। তার রুমমেটরা হোটেল কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানাতে শুরু করলেন তার বিরুদ্ধে। এলিসা নাকি অদ্ভুত আচরণ করছেন, প্রায়ই বলছেন তাদের এখান থেকে বেরিয়ে যাও, বাড়ি ফিরে যাও, কিছু একটা অঘটন ঘটবে,
কোনো একটা অমঙ্গল ঘটতে চলেছে। এমনকি তিনি সর্বসময় হোটেলের রুমের দরজা বন্ধ করে রাখতেন এবং রুমমেটরা যদি ঢুকতে চাইতেন তাদের কাছে রুমে ঢোকার পাসওয়ার্ড জানতে চাইতেন। রুমমেটদের ধারাবাহিক অভিযোগের পর 30শে জানুয়ারি 2013 এলিসাকে একটি আলাদা রুম দেওয়া হয়। এলিসা প্রতিদিনই তার মা বাবার সাথে ফোনে যোগাযোগ রাখতেন, কিন্তু 31শে জানুয়ারি 2013 তার কাছ থেকে কোনো ফোন এলো না। এই দিনই তার সিসিল হোটেল থেকে চেক আউট করে সান্তাক্রুজে যাওয়ার কথা ছিল। ফোন না পেয়ে তার মা বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে এলএপিডি বা লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন এবং লস অ্যাঞ্জেলসে নিজেরাও উড়ে চলে আসেন। পুলিশ তদন্ত শুরু করে সিসিল হোটেল থেকে। হোটেল কর্তৃপক্ষ জানায় 31শে জানুয়ারি এলিসাকে শেষবারের জন্য দেখা যায়। তিনি তখন একাই ছিলেন, তারপর আর কেউ তাকে দেখেনি, আর তিনি চেক আউটও করেননি। হোটেলের ঠিক বাইরে একটা বইয়ের দোকান ছিল, দ্য লাস্ট বুক স্টোর। সেই বইয়ের দোকানের ম্যানেজার কেটি অফেন মনে করতে পারেন যে সেদিন তার সাথে এলিসা ল্যামের দেখা হয়েছিল। তিনি জানান এলিসাকে খুব শান্ত, স্বাভাবিক ও খুশি দেখাচ্ছিল। তিনি নিজের পরিবারের জন্য অনেক বই, অনেক গিফটস কেনেন এবং তিনি এরকমও কথাবার্তা বলছিলেন যে এত জিনিসপত্র তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা। কেটি অফেন এই সাক্ষাৎকার সিএনএন ইন্টারন্যাশনালে দিয়ে থাকেন। এই তথ্যগুলোই প্রমাণ করেছিল সেদিন সকালে এলিসার আচরণে কোনো আতঙ্ক বা অস্বাভাবিকতা প্রকাশ পায়নি। পুলিশ হোটেলটিকে আইনসম্মতভাবে যতটা সম্ভব ততটাই তল্লাশি করে। তারা এলিসার রুম খুঁজে দেখে, তারপর স্নিফার ডগ নিয়ে এসে পুরো বিল্ডিং খুঁজে দেখা হয়, এমনকি ছাদেও দেখা হয়। তার এলিসার রুমে এলিসার জামা কাপড় ঘুরিয়ে দেখানো হয় এলিসার ঘ্রাণ অনুসরণ করার জন্য, কিন্তু স্নিফার ডগরা কোথাওই কোনো এলিসার ঘ্রাণ খুঁজে পায় না। যেহেতু তখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই পুলিশ সিসিল হোটেলকে সিল করে পুরো খুঁজে দেখার অনুমতি পায় না। এই বিষয়ে সেই সময়কার সার্জেন্ট রুডি লোপেজ বলে থাকেন, আমরা প্রতিটি রুমে ঢুকে তল্লাশি করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত না কোনো অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অতিথিদের শান্তি ভঙ্গ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে প্রথম দফার অনুসন্ধান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এলিসাকে সর্বশেষ দেখতে পাওয়ার ঠিক এক সপ্তাহ পরে, অর্থাৎ 6ই ফেব্রুয়ারি 2013, এলএপিডি বুঝে যায় এই ঘটনার অগ্রগতি সম্ভব নয়, আরও সাহায্যের প্রয়োজন। তাই তারা সিদ্ধান্ত নেয় মিসিং পার্সনে ক্যাম্পেইন চালানোর। পুলিশ এলিসার একাধিক স্পষ্ট ছবি দিয়ে ফ্লায়ার তৈরি করে এবং সেই ফ্লায়ার ক্যালিফোর্নিয়া প্রতিটি রাস্তায়, ফুটপাতে, হোটেলের আশেপাশে ছড়িয়ে দেয়। এমনকি তার খবর নিরুদ্দেশ ঘোষণাতেও দেওয়া হয় এবং অনলাইনেও তার ছবি দিয়ে খোঁজ করা শুরু হয়। ফ্লায়ার এবং অনলাইন পোস্টগুলোর জেরে এই ঘটনা দ্রুত মিডিয়ার নজরে আসে। স্থানীয় নিউজ চ্যানেল, ব্লগ, অনলাইন কমিউনিটি সব জায়গায় এলিসা ল্যামের নিখোঁজ হওয়ার ঘটনা আলোচনায় উঠে আসে। এই কেস পরিণত হয় জনমানসে রহস্যময় ও উদ্বেগজনক একটি কেসে। নিখোঁজ হওয়ার 13 দিন পরে 13ই ফেব্রুয়ারি 2013-তে এলএপিডি পায় এক গুরুত্বপূর্ণ জিনিস, সিসিল হোটেলের লিফটের ভেতরের সিসিটিভি ফুটেজ। যেদিন এলিসাকে শেষবার দেখা গেছিল, অর্থাৎ 31শে জানুয়ারি 2013। মোটামুটি 2 মিনিট 26 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় এলিসার আচরণ সম্পূর্ণ অস্বাভাবিক, বিক্ষিপ্ত ও অদ্ভুত। লিফটে ঢোকার পর এলিসা বারবার একাধিক বোতাম প্রেস করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে লিফটের দরজা বন্ধ হয় না। তিনি যেন কারোর থেকে লুকোতে চাইছেন। আশেপাশে তাকিয়ে খুঁজছেন কে যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ লিফটের বাইরে বেরিয়ে এসে কারোর দিকে ভয়ে তাকাচ্ছেন, হাত দিয়ে অদ্ভুত ইশারা করছেন, আবার হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছেন দৃশ্যের বাইরে। কিন্তু ফুটেজের কোথাও অন্য কোনো মানুষকে দেখা যায় না, 1 সেকেন্ডের জন্যও না। এলএপিডি এই ভিডিওটি তদন্তে সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়
বহু মানুষ ভিডিওটি দেখে স্তম্ভিত হয়ে যান। কেউ মনে করেন এলিসা ভয় পেয়ে পালাচ্ছিলেন, কেউ বা মনে করেন তিনি কারো বা কোনো কিছুর সাথে কথা বলছিলেন, আবার অনেকে সন্দেহ করেন হ্যালুসিনেশন। কিন্তু এলএবিডি বা হোটেল কেউই এলিসার সেই অস্বাভাবিক আচরণের ব্যাখ্যা দিতে পারে না। রহস্য আরো গভীর হয়ে ওঠে। এর কিছুদিন পর থেকেই হোটেলের গেস্টরা কমপ্লেন করতে থাকে যে ওয়াশরুমে জলের প্রেশার ভীষণ কম। অনেকে কমপ্লেন করতে থাকেন যে জল কালচে রঙের হয়ে আসছে, জলে অস্বাভাবিক দুর্গন্ধ দেখা যাচ্ছে। অবশেষে হোটেল কর্তৃপক্ষ থেকে একজন ক্লিনিং স্টাফ 19শে ফেব্রুয়ারি 2013 ছাদে হোটেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে যান। সেখানে ট্যাঙ্কে ওঠার পর তার ম্যানহোল দিয়ে তিনি দেখতে পান এলিসার নগ্ন দেহ জলে ভাসছে। সেই ট্যাঙ্ক কেটে তারপর এলিসার দেহ বার করা হয়, কারণ এলিসার দেহ বার করার জন্য যে ইকুইপমেন্টস দরকার তা ওইটুকু ম্যানহোলের ভেতর দিয়ে অ্যাকোমোডেট করা পসিবল ছিল না। এলিসার শরীর আস্তে আস্তে ডিকম্পোজ হতে শুরু করেছিল। শরীর দীর্ঘদিন জলে থেকে ফুলে গেছিল, সবুজ হয়ে গেছিল। পরে অটোপসি রিপোর্টে কোনো ফিজিক্যাল ট্রমা বা সেক্সুয়াল অ্যাসল্টের কোনো প্রমাণ পাওয়া যায় না। করোনাস রিপোর্ট বলে এলিসার পোশাকও ওই ট্যাঙ্কেই পাওয়া যায় যেই পোশাক পরে তাকে শেষবারের মতন লিফটে ভিডিও ফুটেজে দেখা গেছিল। এমনকি তার রুমের চাবি এবং তার রিস্ট ওয়াচ দুটোই সেই ট্যাঙ্কে পাওয়া যায়। টক্সিকোলজি রিপোর্ট বলে যে তার পেটে সামান্য পরিমাণ অ্যালকোহল পাওয়া গেছিল, কিন্তু তার থেকে তার অস্বাভাবিক আচরণের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আরও কিছু ওষুধের নমুনা পাওয়া গেছিল, যার থেকে এই কনক্লুশনে আসা যায় যে হয় তিনি কোনো রোগের ওষুধ খাচ্ছিলেন বা হয়তো কোনো রোগের ওষুধ খাওয়া সবে ছেড়েছিলেন। কিন্তু কিছু প্রশ্ন এসে যায় সামনে। প্রথম প্রশ্ন, এলিসা লিফটে কাকে দেখে ভয় পেয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, বারবার বোতাম টেপার পরেও লিফটের দরজা কেন বন্ধ হচ্ছিল না? তৃতীয় প্রশ্ন, এলিসা কিভাবে ছাদের ট্যাঙ্কের কাছে গেছিলেন? কারণ সাধারণত ছাদ গেস্টদের জন্য বন্ধই থাকে। চতুর্থ প্রশ্ন, সিসিটিভি ফুটেজেও এলিসার ছাদে যাওয়া ধরা পড়ল না কেন? পঞ্চম প্রশ্ন, এলিসা ট্যাঙ্কের ভিতর ঢুকলেন কি করে? কারণ জলের ট্যাঙ্কের ঢাকনাগুলো ভীষণই ভারী, যা কোনো সবল বলিষ্ঠ পুরুষ মানুষের একার পক্ষেই সরানো ভীষণই মুশকিল। ষষ্ঠম প্রশ্ন, স্নিফার ডগ ছাদে এলেও কেন এলিসার ঘ্রাণ পেল না? সপ্তম প্রশ্ন, পোস্টমর্টেম রিপোর্টে কোনো শারীরিক আঘাতের চিহ্ন ছিল না। যদি কোনো ফাউল প্লে থেকেও থাকে তাহলে কোনো আঘাত বা ধস্তাধস্তি পাওয়া গেল না কেন? অষ্টম প্রশ্ন, তার পোশাক খোলা ছিল কেন? কোনো রকম সেক্সুয়াল অ্যাসাল্টমেন্টও তো হয়নি। নবম প্রশ্ন, হোটেলের অন্ধকার ইতিহাস কি এই ঘটনার সাথে যুক্ত? কিন্তু এলএবিডির কাছে কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায় না। তারা নিজেও কিছু প্রমাণ করতে পারে না। শেষ পর্যন্ত এলিসা ল্যামের মৃত্যু মামলাটি এক অমীমাংসিত রহস্য, এক আনসলভড কেস হিসেবেই চিহ্নিত হয়ে যায়। এর কয়েক মাস বাদে হঠাৎ করে এলিসা ল্যামের টাম্বলার ব্লগে কিছু আপডেটস আসে। সেই আপডেট হতে পারে এলিসা ল্যামই হয়তো কিউতে করে রেখেছিলেন, বা হয়তো তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, বা কি করে হলো তাও আজ পর্যন্ত জানা যায় না। এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে যদি এরকম কোনো রহস্যজনক ঘটনা জানা থাকে তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল করে জানাতে পারেন। আপনাদের ঘটনা আমরা এই পডকাস্টে পড়ব। আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো সামনের সপ্তাহে আরও একটি পডকাস্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পের পাঁচ মিশালির পাশে থাকবেন। ধন্যবাদ। প্রতিটি গল্পই শেষ হয়, হয়তো তোমার আশেপাশেই লুকিয়ে আছে পরের গল্পটা।